এবং সিলেটের একটা বিষয় নিয়ে এত আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আমরা দেখলাম যে আমাদের শ্রদ্ধেয় আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্মানিত প্রার্থী, তিনি বলছেন যে বদরউদ্দিন কামরার শাহ মরহুম, তাকে নিয়েও একটা মিথ্যাচার। এটা আমাদের খুব কষ্ট লেগেছে যে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি দুনিয়া থেকে কী করেছেন এটা আমাদের মুখ্য বিষয় নয়, এটা জনগণই বিবেচনা করবে, আল্লাহ ফয়সালা করবেন। কিন্তু একজন মৃত ব্যক্তিকে নিয়ে এবং মিথ্যাচার, এটা আসলেই একটা খুবই লজ্জাজনক যে তিনি নাকি ব্যবসায়িক পার্টনার রয়েছেন। এটা আপনারা একটু বুঝবেন, আপনারা একটু খবর নিয়ে দেখেন যে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা আমাদের মৌলানা হাবিবুর রহমানের সাথে আছে কিনা। ঠিক একইভাবে মিসবাহউদ্দিন সিরাজ সাহেবের নাম নিয়ে এসেছেন যে তিনিও পার্টনার রয়েছেন। একদম নির্জলা শতভাগ একটা মিথ্যা কথা। এই ধরনের মিথ্যা বলি দিয়ে জনগণকে বুটের এই মাঠে অন্তত পক্ষে আমরা বিশ্বাস করি কেউ বিভ্রান্ত করতে পারবেন না। আর এখানে একটা তথ্য গোপনের বিষয় নিয়ে এসেছেন, সেই বিষয়টা আমরা যাচাই বাছাই করেছি, যাচাই বাছাই করে সবগুলো বিষয় আমরা নিয়ে এসেছি। মৌলানা হাবিবুর রহমান সাহেব যে কোম্পানির তিনি ডিরেক্টর কিংবা শেয়ার হোল্ডার রয়েছেন, তিনি তা হলফনামায় সেটা উল্লেখ করেছেন এবং তার নামে কোনো ঋণ নেই, ব্যক্তির নামেও নেই, ওই সমস্ত প্রতিষ্ঠানের নামেও নেই। তিনি আল কারামা নামক একটি প্রতিষ্ঠান আছে, এটা কোম্পানি রয়েছে, যে কোম্পানি রয়েছেন তিনি পরিচালক। 1250 শেয়ারের তিনি মালিক, অর্থাৎ 12,50,000 টাকা দিয়ে তিনি তার প্রাথমিক শেয়ার ক্রয় করেছিলেন। ইবনে সিনা হাসপাতাল যেটা আছে, সেই হাসপাতালটা হলো আল কারামার একটা অংশ শেয়ার, আর ইবনে সিনা ট্রাস্ট অর্থাৎ ঢাকা ইবনে সিনা ট্রাস্টের একটা অংশ শেয়ার। এই দুই শেয়ারের সমন্বয়ে ইবনে সিনা হাসপাতাল। এখানে যিনি মৌলানা হাবিবুর রহমান, তিনি হচ্ছেন আল কারামার একজন প্রতিনিধি হিসাবে ইবনে সিনায় প্রতিনিধিত্ব করেন। তার রিটার্ন যেটা রয়েছে এখানে পরিচালক হিসাবে, যেখানে তার অর্থ তিনি এখানে ইনভেস্ট করেছেন পরিচালক কিংবা শেয়ার হোল্ডার হিসাবে, তিনি তার রিটার্ন সাবমিটে সেটা উল্লেখ করেছেন। সেখানে যেহেতু তার অর্থের বিষয়টা নেই, সেটা নিয়ে তিনি আসেন নাই এবং প্রতিনিধির উপরে কোনো লোনের বিষয়টা বর্তায় না। প্রতিনিধি যে কেউ হতে পারে, আমার প্রতিনিধি হিসেবে একজন এক জায়গায় গিয়ে প্রতিনিধিত্ব করতে পারে। তিনি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, ম্যানেজমেন্ট পরিচালনার জন্য একটা কমিটি, সেই কমিটির চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, এখানে পরিচালক হিসাবে নয়। সেই বিষয়টা আমার মনে হয় যে অনেকের কাছে পরিষ্কার নয়, এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথা দিয়ে সেখানে জাতিকে কিংবা ভোটারদেরকে কোনো ধরনের বিভ্রান্তিতে ফেলা যাবে না, বরঞ্চ আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই, সত্যকে নিয়েই আমরা থাকতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে, এই গণজোয়ার দেখেই কিনা আমরা জানি না যে এই ধরনের বিভিন্ন বিষয় এখন তো বের করে নতুন নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে। আমরা আহ্বান জানাবো আমাদের বন্ধু সংগঠনের নেতৃবৃন্দকে, গতকালকেও ওনারাও এটাও আহ্বান জানিয়েছেন এবং সেটা তাদের বক্তব্য বলেছেন যে আমরা বিগত আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম। হ্যাঁ, শুধু আন্দোলন সংগ্রামে একসাথে নয়, একসাথে জেল কেটেছি, একই বিছনায় ঘুমিয়েছি, এক কাপ চা দুইজনে ভাগাভাগি করে খেয়েছি, যেমন যিনি গতকালকে বক্তব্য রেখেছেন তিনি এবং আমি দুইজনই। হ্যাঁ, এই গত জুলাই আন্দোলনের সময় দুইজনে একসাথে আমরা কারাগারে ছিলাম এবং তাকে এইভাবেই আমরা সেইগুলোই ভাগাভাগি করে নিয়েছি। অতএব এই জায়গা থেকে এত আন্দোলন সংগ্রাম কষ্টের পরে যে ফসলটা এখন উঠবে, জাতি প্রত্যাশা করছে, এটা যেন আমরা আমাদের উপর খাতা ছোড়াছুড়ি করে যেন আমরা এটাকে নষ্ট করে না দিই। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত কুরবানি যে আমাদের সন্তানেরা দিয়েছে, তাদের জীবনটা উৎসর্গ করেছে, যে মা তার সন্তানটাকে হারিয়েছে, যে বাবা তার সন্তানটাকে হারিয়েছে, যে স্ত্রী বিধবা হয়ে পড়েছে, যে সন্তানটা আজকে এতিম হয়ে গিয়েছে, তাদের বুক আজকে হাহাকার করছে। এই জায়গা থেকে আমরা তাদের এই স্বপ্নের একটা বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আরও কিছু বিষয় আপনাদের দৃষ্টিতে একটু দিতে চাই, সেটা হলো যে বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি, যেমন আমাদের 3 আসনের
আমাদের এমপি পদপ্রার্থী রিক্সা প্রতীকের যিনি প্রতিনিধিত্ব করছেন জুটের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রচার সামগ্রী, ব্যানার, পেস্টুন যেগুলো লাগানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এগুলা কে বা কারা অপসারণ করে নিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে। হ্যাঁ, এগুলা আসলে এটা হিংসাত্মক কাজ। কেন? আপনি আপনারটা প্রচার করুন, যার যার জায়গা থেকে প্রচার করবে, এটা কেন ফেরাতে যাবেন, কেন পালাতে যাবেন? এটা তো উচিত নয়। এই বিষয়গুলো সহনশীলতার মধ্যে নিয়ে আসা দরকার। গতকালকে দেখলাম আমাদের সিলেট 4 আসনের একজন এমপি পদপ্রার্থীর স্ত্রী খুবই উদ্যত্তপূর্ণ উস্কানিমূলক কিছু বক্তব্য রেখেছেন। মনে হলো যে এইটা আবার মানে কোন আলামত শুরু হয়েছে, ওইদিকে তো জ্বর শুরু হয়ে গেছে। হ্যাঁ, জ্বর শুরু হয়েছে, মানুষের যে বিপ্লবের জ্বর, এটা দেখে কোনো হয়তো একটু স্থিরতা হারিয়ে ফেলছেন কিনা আমরা বুঝতে পারছি না। আমরা ওনাকেও সম্মানের সাথে বলবো যে এই সমস্ত কথাবার্তা না বলাই ভালো, বরঞ্চ আপনি আপনার পজিটিভ কথাগুলো বলতে থাকুন, আমরা আমাদের পজিটিভ কথাগুলো বলি এবং এর মাধ্যমে সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করি। আমরা গতকালকে আপনারা হয়তো দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে স্কলারশিপের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেল যে স্কলারশিপের সকল ব্রাঞ্চের শিক্ষকরা একটা ট্রেনিং প্রোগ্রামে ওনারা মিলিত হয়েছেন। সেখানে আমাদের প্রতিনিধি প্রার্থী তিনি গিয়ে সেখানে বক্তব্য রেখেছেন, ভোট চেয়েছেন এবং উনি যাওয়ার পরে কর্তৃপক্ষকে ওই অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন প্রশ্ন করেছেন যে এটা তো আমরা কামনা করি নাই, আমাদেরকে বিতর্কিত করা হয়েছে। সত্যিই বিতর্কিত করা হয়েছে। আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে, বোর্ড থেকে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে যেন নির্বাচনের এই আগ মুহূর্তে কোনো নির্বাচনের সভা সমাবেশ না হয়, এটা বিধিনিষেধ রয়েছে। এটা এই উনি প্রার্থী সেটা লঙ্ঘন করবেন। দ্বিতীয় হলো যে এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষক, হয়তো কেউ প্রিসাইডিং অফিসার, কেউ সহকারী প্রিসাইডিং অফিসার, কেউ হয়তো পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে। তাহলে এই অফিসারদেরকে সম্মুখে নিয়ে যদি এরকম মিটিং হয়, তাহলে এই নির্বাচনটা কীভাবে নিরপেক্ষ হবে, এখানে প্রশ্ন থেকে যায়। আমি শুনতে পেরেছি এইরকম সেম নাকি ওইদিকে লতিফা শফি কলেজে এই ধরনের একটা অনুষ্ঠানে আরেকজন প্রার্থী অংশগ্রহণ করেছেন। যদি এইগুলো হয় তাহলে নিরপেক্ষ নির্বাচনের পথটা কিন্তু রুদ্ধ হয়ে যায়। এই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো বিনয়ের সাথে যে আমরা অন্ততপক্ষে যে সময়টুকু রয়েছে এই সময়টুকু যেন আমরা নির্বাচনী আচরণবিধি সকলে মেনে চলি এবং সেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে যেন আমরা নির্বাচনের পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখি। সেটা যদি আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা সুন্দর একটা নির্বাচন আমরা সবাই মিলে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবারও আমি আপনাদের মাধ্যমে যে বিষয়টা বলতে চাই, গতদিনও আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়টা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না, অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার হচ্ছে না এবং অস্ত্র উদ্ধারের বিষয়টাও দৃশ্যমান নয়। ঠিক একইভাবে প্রশাসনের নিরপেক্ষতা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি, কিন্তু সেটা নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। সেটা যেন নিরপেক্ষতার জায়গাটুকু শতভাগ তিনারা নিশ্চিত করতে পারেন, এটা আমরা আশা করব, প্রশাসনের কাছে এই দাবি জানাবো। আর এর সাথে যারা সন্ত্রাসী চিহ্নিত যারা রয়েছে, নির্বাচনকে কলুষিত করতে পারে, বিঘ্নিত করতে পারে, তাদের তালিকা অবশ্যই প্রশাসনের কাছে আছে, বিভিন্ন সংস্থার কাছে রয়েছে এবং কারা অস্ত্রধারী, কারা দাগী সন্ত্রাসী, এই বিষয়টা প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নলেজে অবশ্যই আছে। ওনাদের লিস্ট থেকে কারো দেওয়ার তালিকা দরকার নেই। ওনাদের যে তালিকা রয়েছে পূর্ব সমস্ত ঘটনার প্রবণের আলোকে, ওই আলোকে যদি ওনারা এই সমস্ত ব্যক্তিদেরকে নিরাপত্তার হেফাজতে নেন এবং অ্যারেস্ট করেন, তাহলে ভোটটা অন্ততপক্ষে নিরপেক্ষ হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হবে। নতুবা জনগণ ভয় এবং আতঙ্কের মধ্যে থেকে যাচ্ছে। এই বিষয়টা থেকে যাতে মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার একটা পরিবেশ আমাদের প্রশাসন করতে পারেন, আমরা তার জন্য জোর দাবি জানাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।